স্ক্রিন দেখতে পাচ্ছি জি সবাই? ভাই। ওকে, পারফেক্ট। আচ্ছা, আমরা আজকে যে ক্লাসটা করবো এটা ওয়েবফ্লো সিএমএস এর উপর। তো আমাদের রবিবারে যে ক্লাসটা হবে এটা ওয়েবফ্লোর উপরে, আর নেক্সট ডে যে ক্লাসটা হবে এটা ওয়েবফ্লোর উপরে। সো ওটা ফিগমার উপরে আর কি। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে ওয়েবফ্লোটা আমরা কেন শিখবো, তাই না? শুরুতে আমরা একটা প্ল্যাটফর্ম শিখবো, এতদিন সময় দিব এটার পিছনে, তো এটা অবশ্যই তো কোনো রিজন আছে না কেন আমরা এটা শিখতে হবে। এটা শেখার পিছনে কি লাভ আছে, তাই না? বা কেন এটা ডিসাইড করলাম একটু দেখি, দেখার চেষ্টা করি যে আসলে কি লাভ আছে। ফার্স্ট অফ অল আমরা যদি একটু দেখি পপুলার সিএমএস। আচ্ছা, পপুলার সিএমএস গুলো দেখি, ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি না? আমরা যদি এটা এক্সপ্যান্ড করি, এখানে দেখেন এগুলো সব ওয়েবসাইট বিল্ড করার সিএমএস। এখন এত সিএমএস থাকতে, এত পপুলার সিএমএস থাকতে আমরা ওয়েব ফ্লোটা কেন শিখবো, এটার কারণটা কি? এখন যদি আমরা ওয়েব ফ্লো দিতে সার্চ করি, তাহলে এখানে কিছু মজার স্ট্যাটিস্টিক্স দেখতে পাবো, দেখেন। আচ্ছা, এখন ওয়েবফ্লো একটা ওয়েবসাইট যেটার সিএমএস সাপোর্ট আছে, এন্ড এটা ইনবিল্ড হোস্টিং আছে। ইনবিল্ড হোস্টিং এর আর হচ্ছে নর্মাল যে সিএমএস গুলো আমরা পার্থক্য করি, যে সিএমএস গুলো ওয়ার্ডপ্রেস যেরকম ধরেন, এটা কেমন হয়, এটা হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম। আপনি চাইলে ওয়ার্ডপ্রেস এর যে লাইব্রেরিটা আছে এটা ইউজ করে আপনার নিজস্ব হোস্টিং এর উপরে আপনি কিন্তু সাইটটা করতে পারেন। সবকিছু আপনার নিজস্ব থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাট উইক্স ধরেন, ওয়েবফ্লো ধরেন, যেগুলো হচ্ছে ইনবিল্ড হোস্টিং, এগুলো কি হয়, এগুলোতে তাদের প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। আপনি জাস্ট ডোমেইনটা কানেক্ট করতে পারবেন, তাদের কাছ থেকে সাবস্ক্রিপশন আপনাকে সাইট কন্ট্রোল করতে হবে। তাহলে ক্লায়েন্ট এটা কেন ইউজ করবে? এটা ইউজ করবে হ্যাসেল ফ্রি, পুরো দায়িত্বটা তাদের উপরে থাকবে, ওয়েবফ্লোর উপরে। পুরো আপনি ওয়েবসাইটটা হোস্ট করার পরে বাকি যা যা কিছু আছে, যা প্রসেস আছে, সবকিছুই ওয়েবফ্লো নিজের দিক থেকে দেখবে বিষয়টা, এবং এটাতে ইরোর ইস্যু এগুলো খুব কম হয়, ইনবিল্ড হোস্টিং যেগুলো সেগুলো। এখন ওয়েব ফ্লোটা সর্বপ্রথম খুব বেশি পপুলার ছিল না, কারণ একটা প্ল্যাটফর্ম আইসাই কিন্তু খুব বেশি যে পপুলার হতে পারে এরকম না। আমি যদি ওয়ার্ডপ্রেস ধরি, ওয়ার্ডপ্রেস কিন্তু অনেক পপুলার ছিল যখন ওয়েব ফ্লোটা আসে। তো আস্তে 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 কি হয়েছে, এই যে যে প্যান্ডামিকের টাইমটা, করোনা টাইমের পরে কিন্তু ওয়েব ফ্লোটা অনেক বুম করছে, কারণ মানুষের যখন দেখছে মডার্ন ওয়েবসাইট গুলো ওয়েব ফ্লো খুব ইজিলি তৈরি করা যাচ্ছে, গুড লুকিং ওয়েবসাইট গুলো খুব ইজিলি তৈরি করা যাচ্ছে, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে ওয়েব ফ্লোতে মুভ করা স্টার্ট করে। ওকে, এন্ড এটা খুব দ্রুতই দেখা যায় মিলিয়ন্স কাস্টমার হিট করে ফেলে, এন্ড এটা নিয়ে ওরা টুইটারে পোস্টও করে, এবং আস্তে আস্তে এটার পপুলারিটি বাড়তে বাড়তে এখন কিন্তু হিউজ পরিমাণ একটা চাহিদা আছে। ইভেন টপ 10 মিলিয়ন ওয়েবসাইটের প্রায় 1%-এর কাছাকাছি ওয়েবসাইট ওয়েবসাইট তৈরি। এখন আমাদের মনে হইতেছে 1%, এত কম? প্রতি টপ ওয়েবসাইট গুলা কিন্তু সব সিএমএস মিলে আমি বলছি, তাই না? তো প্রতি 100 ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইট ওয়েবফ্লোতে তৈরি করা, টপ টপের কথা বলতেছি, নর্মাল ওয়েবসাইটের কথা তো বাদই দিলাম, টপ 10 মিলিয়নের মধ্যে, এটা তো হিউজ একটা ডিল এরকম একটা প্ল্যাটফর্মের জন্য। তো এটা কি হচ্ছে, পরিচিতি, পপুলারিটি দিন দিন কিন্তু প্রচুর বাড়তেছে, তাই না? তো দ্যাটস ওয়াই আমাদের জন্য একটা পটেনশিয়াল আছে যে এই ক্লায়েন্ট গুলোকে গ্র্যাব করার, কারণ যেহেতু যে পরিমাণ ক্লায়েন্ট এটাতে দ্রুত বাড়ছে, ওই পরিমাণ কিন্তু ডেভেলপার ডিজাইনার কিন্তু ঢুকে নেয় ওইগুলোতে। এই জন্য হচ্ছে কি, ক্লায়েন্টরা কিন্তু ডেসপারেটলি অনেক হায়ার করার ট্রাই করতেছে, মার্কেট প্লেস গুলো করতেছে। মার্কেট প্লেস খুঁজলে আমরা দেখতে পারবো দেখা যাচ্ছে যারাই ওই ফ্লো নিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করতেছে, ওই ফ্লো সার্ভিস দিচ্ছে, তারাই কিন্তু খুব ভালো অ্যামাউন্টের কাজ জেনারেট করতে পারতেছে, যদি তাদের মধ্যে কোয়ালিটি থাকে। প্রবলেম হচ্ছে অনেকে কোয়ালিটি ছাড়াই জাস্ট দেখতেছে কাজ আছে এবং অ্যাকাউন্ট খুলে কাজ করে ট্রাই করতেছে, খুব দ্রুতই দেখা যাচ্ছে অর্ডার ক্যান্সেল হয়ে অ্যাকাউন্ট কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। So, আমাদের টার্গেট থাকবে নিজেকে খুব ভালো স্কিল করে আগায় নিয়ে যাওয়া, এবং মার্কেট প্লেস থেকে ইনশাল্লাহ সবারই খুব ভালো একটা পটেনশিয়াল আছে, এখান থেকে আমরা বের করতে পারবো, ভালো একটা আর্নিং বের করতে পারবো। ঠিক আছে? সো আশা করবো এই যে এখন যে আমরা যে পরিমাণ স্টুডেন্ট আছি, কোর্সটা শেষ হইতে হইতে যাতে এরকমই স্টুডেন্ট আমরা থাকার চেষ্টা করবো, যাতে করে আমরা ঝরে না পড়ি, নিজেদের মোটিভেশন গুলো ধরে রাখার চেষ্টা করব। খুব বেশি সময় না কিন্তু, জাস্ট কয়েকটা মাস আমাদেরকে ধরে কাজ করে যেতে হবে। আচ্ছা, ফাইন। এখন ওয়েব ফ্লোটা আসলে কিভাবে কাজ করতে, কি করতে, আমরা যদি এখানে দেখি, সর্বপ্রথম ওরা যে লাইনটা লিখছে, বিল্ড উইথ পাওয়ার অফ কোড উইদাউট রাইটিং এনি, মানে কোনো কোড না লিখেও কোড করে ওয়েবসাইট করার মতন পাওয়ারফুল ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন। ইভেন গুগলও কিন্তু এই একটা ওয়েবসাইট দিয়ে যদি সাইট করেন, এটাকে একটা কোডিং করে সাইট করলে যেভাবে হচ্ছে গুরুত্ব দেয়, ওইভাবে গুরুত্ব দেয়। সেটা কিন্তু খুব পাওয়ারফুল একটা দিকে, যেখানে দেখেন টেক কন্ট্রোল অফ এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, মানে সবকিছুর কন্ট্রোল আপনি খুব ইজিলি নিতে পারবেন। এখানে দেখেন কিভাবে ডিজাইন করতে হয়, এটা একটা ডেমনস্ট্রেশন এখানে দিছে। আমরা এখানে দেখি টপ কিছু ওয়েবসাইটের নাম দিছে যারা ওয়েবফ্লো সার্ভিস ইউজ করছে কখনো না কখনো। দেখেন দি নিউ ইয়র্ক সায়েন্স, ঠিক আছে, আইডিও, আপওয়ার্ড, নাম শুনছি না? নট লাইক দ্যাট আপওয়ার্ডের পুরো ওয়েবসাইটটা তৈরি করা, আপওয়ার্ডের পুরো ওয়েবসাইটটা কোড করে তৈরি করা, বাট আপওয়ার্ড হয়তো দেখা যায় যে অনেক সময় ফিচার্ড ল্যান্ডিং পেজ, কোন একটা প্রমোশনাল ল্যান্ডিং পেজ তৈরি করা, তখন কিন্তু ওরা ওয়েবফ্লো সার্ভিসটা ইউজ করে থাকে। পিডব্লিউসি, ডিসকর্ড, নাম শুনছি আমরা, মানডে,
এরা কি করে প্রমোশনাল ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য বা এক্সট্রা ওয়েবসাইট গুলো তৈরি করার জন্য ওয়েবফ্লো ইউজ করে থাকে। পিডি, ড্রপবক্স, এগুলোর নাম শুনছি না আমরা? জি তারা শুনেন নাই? ভাই, শুনেছি। কথা জি, বলতে হবে, লাইভ শুনছি। ক্লাসে চুপ করে বসে থাকলে কিন্তু কাজ হবে না, তাহলে মনে হবে আমি কবরস্থানে ক্লাস নিচ্ছি। তাহলে আমি জাস্ট আমার হ্যাঁ, টপিক শেষ হ্যাঁ। করে বের হয়ে যাবো, ঠিক আছে? সো সবাই অ্যাক্টিভ হইতে হবে। আচ্ছা, কারো প্রবলেম থাকতেই পারে, ওই দিন হয়তো সে কথা বলবে না, বাকিরা অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা, ভাইস নাম শুনছি, ফিলিপস নাম শুনছি, সো খুবই নামি দামি কিছু প্ল্যাটফর্ম, রাইট? তারাও কিন্তু ওয়েব ফর সার্ভিস ইউজ করতে পারে, সো ইটস নট এ স্মল ডিল। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ পাওয়ার থিংস গোস বিয়ন্ড টেমপ্লেটস। খালি টেমপ্লেট ইউজ করে যে সাইট ডিজাইন করবো বিষয়টা এরকম না। অবভিয়াসলি টেমপ্লেট ইউজ করে সাইট ডিজাইন করবো, বাট টেমপ্লেটের বাইরেও ক্রিয়েটিভিটি খাটানোর জন্য জায়গা আছে। তার মানে ওয়েবফ্লো প্ল্যাটফর্মে এমন এমন কিছু ফিচার এন্ড ফাংশনালিটি আছে যেটা ক্রিয়েটিভিটি আপনি নিজে খাটায় অনেক কিছু করে ফেলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এখানে আরো কিছু ফিচার এন্ড এভরিথিং আছে, এগুলো আস্তে আস্তে তো আমরা শিখবোই। তো আমরা কোর জিনিসপত্র দেখলাম, এখন আমরা কি করব? আমরা এটা ইউজ করব, ডিরেক্টলি ইউজ করে শেখার চেষ্টা করবো কিভাবে ইউজ করব। আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওয়েবফ্লোতে। ওয়েবফ্লোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুব সহজ, আমরা জাস্ট এখান থেকে গেট স্টার্টেড ট্রাই করবো। গেট স্টার্টেড ফ্রি। এইখানে আপনাকে একটা ইমেল অ্যাকাউন্ট দিতে হবে, একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি একটা ওয়েবফ্লো অ্যাকাউন্ট করতে পারবেন। একটা ওয়েবফ্লো অ্যাকাউন্টে দুইটা সাইট প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? এখন সাইটটা প্র্যাকটিস করার পরে আবার প্র্যাকটিস করবো কিভাবে? আপনার যদি সাইটটা দরকারই না হয়, আপনি ডিলিট করে দিয়ে আবার আরেকটা সাইট করতে পারেন, মানে একটা টাইম দুইটা সাইট আপনি হচ্ছে রানিং রাখতে পারবেন। এখন মনে হলো দুইটার বেশি সাইট রাখবো, তাহলে কি করব? সিম্পলি আমরা আরেকটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা প্রোফাইলের মতো, আপনাদের প্রোফাইল ক্রিয়েট করা শিখেছি, একটা ওয়েবফ্লো অ্যাকাউন্ট করে ফেলবো। এখন আপাতত এত কিছু দরকার নেই আমাদের, আমরা নর্মালি এটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আমি করতেছি, আপনারা আপনাদের অ্যাকাউন্ট দিয়ে বা আপনাদের জিমেল দিয়ে করে ফেলবেন। চলাকালীন ফেসবুকের কয়টা ভিডিও ফিরে আসবে। ওকে, কন্টিনিউ। এখন পাসওয়ার্ড সেট করে দিচ্ছে, আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা দরকার বা আপনি যে পাসওয়ার্ডটা মনে রাখতে পারবেন, সুন্দর একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে দিবেন এখানে। এটা মজার বিষয় হচ্ছে এখানে সিকিউরিটিটা খুব স্ট্রং, ইনবিল্ট হোস্টিং যেহেতু হ্যাক বা এরকম হওয়ার সম্ভাবনা নেই। তারপরেও অনেক সময় ঝামেলা হইতেই পারে, এই জন্য আমাদের একটু স্ট্রং পাসওয়ার্ড ইউজ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এখানে আমাকে বলতে হবে হোয়াটস ইউর নেম। সো আপনারা আপনাদের নাম দিয়ে আগাই যাবেন। ক্লায়েন্টের জন্য যখন করবেন ক্লায়েন্টের নাম দিন। তো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার জন্য করে দাও। তো এখানে বলতেছে কার জন্য ওয়েবসাইট তৈরি করবেন, আপনি নিজের জন্য নাকি ক্লায়েন্টের জন্য অ্যাজ এ ফ্রিল্যান্সার নাকি কোম্পানির জন্য, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। আমি আপাতত নিজের জন্য করতেছি। এইটা যে ইফেক্ট করবে আপনার ডিজাইনে বা কোনো কিছু তা না, এটা জাস্ট ওদের ইনফরমেশনের জন্য। তো আমি ক্লায়েন্টস দিয়ে আগাই গেলাম। এখানে দিতেছি ডেসক্রাইব হাউ ইউ ওয়ার্ক উইথ ইউর ক্লায়েন্ট, মানে আপনি কি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন নাকি আপনি একটা এজেন্সি যে হচ্ছে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিয়ে থাকেন। সো আমি দিচ্ছি অ্যাজ এ ফ্রিল্যান্সার। এখানে বলতেছে আজকে কি ধরনের সাইট আপনি তৈরি করে প্র্যাকটিস করতে চাচ্ছেন। সো এইখান থেকে আপনি আদার্স বা বিজনেস ওয়েবসাইট কিছু একটা দিয়ে আগাই যেতে পারেন। এটা জাস্ট একটা সিম্পল সার্ভে, এটা ডিজাইন বা কাজের উপর কোনো ইফেক্ট করবে না। লোড হোক। ওকে, এইখানে আমাদেরকে দেখাচ্ছে আমাদের একটা ডিজাইনার লোড হচ্ছে। এখন সে আমাকে কি করবে, একটা প্র্যাকটিস সেশনের মধ্যে দিয়ে নিবে। শুরুতে আমরা হচ্ছে প্র্যাকটিস সেশনটা কন্টিনিউ করব, বাট একটা করার পর থেকে পরবর্তীতে আমরা জাস্ট এখান থেকে এক্সিট করে দিলে হবে। এখন আপাতত আমরা গেস্ট স্টার্ট দিয়ে প্র্যাকটিস সেশনটা কন্টিনিউ করবো।
আচ্ছা দেখি আমাদেরকে সে কি শিখায়। গেট স্টার্টেড। আচ্ছা গেট স্টার্টেড এর পর সে বললো যে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো উইজেটস আসছে, এগুলোকে বলে উইজেটস, যেগুলো দিয়ে আমরা কাজ করবো, যেগুলো দিয়ে আমরা সাইটে করবো। ফাইন। এখন এই উইজেটস থেকে সে কি করতেছে, কন্টেইনারটাকে নিতে বলতেছে। কন্টেইনারটা কোথায় নিবে, টেনে নিয়ে এখানে ছেড়ে দিতে বলতেছে। টেনে কিভাবে নিতে হয়, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিতে হয়। মাউসের লেফট বাটন ক্লিক করে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে এখানে নিয়ে ছেড়ে দিতে। নিয়ে নিছি। ফাইন। এখানে বলতেছে এই যে কন্টেইনারটা নেওয়া হইলো, এটাকে একটা হাইট দিতে বলতেছে। ফাইন। তো একটা হাইট দিব, কোথা থেকে দিব, যেখানে বলতেছে গিভ ইট এ কন্টেইনার হাইট। তো গিভ দি কন্টেইনার হাইট, এখানে জাস্ট ক্লিক করার পরে আমাকে বলতেছে হাইটটা কত দিতে হবে, এখানে আমাকে বলেই দিছে। তো আমি এখানে বসাই দিই 400, এন্টার। ওকে ফাইন। এখানে বলতেছে আরো কিছু এলিমেন্টস অ্যাড করো, সো আমি প্লাস আইকনে চলে যাব। এখানে বলতেছে একটা হেডিং নিতে, এই যে এখানে যদি একটু ওই যে এখানে দেখেন একটা হেডিং নিতে বলতেছে। এই যে এটা টেনে নিয়ে আমাদের আবার এই কন্টেনারের ভিতরে নিয়ে ছেড়ে দিতে হবে। চলে গেল। এখন বলতেছে একটা বাটন নাও, তো বাটন নিয়ে এখানে ক্লিক করলাম, এর বাটন, এই যে বাটন, তো টেনে নিয়ে আবার এখানে ছেড়ে দিতে হবে। ইজি না, ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট নিচ্ছে আর ডিজাইন হয়ে যাচ্ছে। মজার তাই না? এখন বলতেছে কন্টেনারটা সিলেক্ট করো, তো আমি যে কোনো জায়গায়, এখন দেখেন এই বিষয়টা একটু বুঝতে হবে, কি সিলেক্ট হচ্ছে। আচ্ছা এখন যদি আমি ক্লিক করি কি সিলেক্ট হবে, কেউ বলতে পারবেন? হেডিং সিলেক্ট হবে। কারণ কি? হেডিং। হেডিং সিলেক্ট। কারণ আমি হেডিং এর এরিয়ার উপরে মাউসটা রাখছি, তাই না? এই যেখানে লিখাও আছে রাইট। হেডিং। আমি এখন যদি বাটন এখানে ক্লিক করি, বাটনটা সিলেক্ট হবে। তাহলে এখানে বাটন ক্লিক করলে সিলেক্ট হবে, বডি সিলেক্ট হবে। কন্টেইনার। কন্টেইনার। কন্টেইনারটা সিলেক্ট হবে, তাই না? তো আমি যেই এরিয়াতে মাউস রাখবো উপরে দেখাবে লেখা, আমি ক্লিক করি ওইটাই সিলেক্ট হবে। So আমি ক্লিক করলাম, এই কন্টেইনার সিলেক্ট হয়ে গেছে। সে বলতেছে এটাকে ফ্লেক্স করো। আচ্ছা আমরা ফ্লেক্স করে দিলাম। ফ্লেক্স করা মানে হচ্ছে ডিসপ্লের কন্ট্রোল নেওয়া। ঠিক আছে? মানে এইটার ভেতরের যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা কিভাবে সাজানো থাকবে, এটা হচ্ছে ফ্লেক্সের কাজ। তো আমরা ফ্লেক্স করব, যখন আমাদের দরকার হবে আমরা ফ্লেক্স করে করে ডিজাইন করবো। এখন বলতেছে কন্টেন্টটা দুই রকম থাকতে পারে, কন্টেন্টটা পাশাপাশি থাকতে পারে, কন্টেন্টটা নিচে নিচে থাকতে পারে। একটু আগে কন্টেন্ট কিরকম ছিল, হেডিং এন্ড বাটন পাশাপাশি ছিল না নিচে নিচে ছিল? নিচে। নিচে নিচে ছিল। এখন এখন কেমন আছে? এখন পাশাপাশি। পাশাপাশি। তাহলে কি করতে হবে, নিচে নিচে যাবে। এই যে এখানে দেখাচ্ছে, এটা ক্লিক করলে আমরা নিচে নিচে নিতে হবে। ওকে। তারপরে বলতেছে এইখান থেকে সিলেক্ট করতে বলতেছে কি, সেন্টার সিলেক্ট করতে বলতেছে, যাতে আমরা মাঝখানে নিতে পারি। আমরা হেডিং এন্ড বাটনটাকে মাঝখানে নিব। তো এখান থেকে এক্স, দুইটা দুইটা লাইন আছে দেখেন, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এক্স কোনটা, লেফট থেকে রাইট সাইড বরাবর যদি আমরা একটা দাগ টানি এটা হচ্ছে এক্স, তাই না? আর উপর থেকে নিচ বরাবর যদি আমরা একটা দাগ টানি এটা কি, ভার্টিক্যাল ওয়াই। এটা ওয়াই। 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 বুঝতে পারছেন? আমরা যে জ্যামিতি শিখতাম এটা এক্স অক্ষ, মনে ওয়াই হচ্ছে অক্ষ। না, আগে আগে মনে হইতো না যে এটা কি কাজে লাগবে জীবনে, এখন কাজে লাগছে, তাই না? তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ডিজাইনের ক্ষেত্রে সবসময় জ্যামিতিক জিনিসপত্র কাজে করতে, সামনে আরো দেখতে পাবেন। আচ্ছা, সো এখন এখানে বলতেছে কি এক্স এর বরাবর আমাকে মিডলে নিতে বলছে। সো এখানে ক্লিক করব, এখান থেকে এই যে মিডল সেন্টারে নিয়ে গেলাম। ওয়াই বরাবরও সেম, সো ওয়াই বরাবরও সেন্টারে নিয়ে গেলাম। তার মানে কি দুই দিক থেকে মাঝখানে, মানে একদম মাঝখানে চলে আসে, রাইট? আচ্ছা এখন আমাকে বলতেছে একটু স্টাইল করো, বাটনটা তো আর নর্মাল এভাবে রাখা যায় না, একটু স্টাইল করতে হবে। তো আমরা কি করব, এখান থেকে স্টাইলে চলে যাবো, ঠিক আছে? কন্টিনিউ করব। আচ্ছা সে বলতেছে হেডিংটা সিলেক্ট করো, সিলেক্ট করলাম। হেডিংটাতে একটা সাইজ দিতে বললো, কত দিতে বলছে সাইজ বলেন তো? 80 পিক্সেল। 80 পিক্সেল। 80 পিক্সেল আছে কত? 60। তাহলে 80 পিক্সেল দিয়ে দেই। তো এখানে সিলেক্ট করব, 60। 80 লিখে দিব, এন্টার করব। ফাইন। এখন বলতে একটু নিচে যাও, তোমার জন্য কিছু ডিজাইন রেডি করা আছে। এখান থেকে কন্টিনিউ করলাম। এই যে কিছু বাটন অলরেডি ডিজাইন করা আছে, রাইট? এই যে একটা বাটন আমি সিলেক্ট করব, সিলেক্ট করলাম। এটা যে ডিজাইন করা হয়েছে, এই ডিজাইনটা করার সময় এটার নাম কি আসছে? প্রাইমারি বাটন। এটাকে বলে ক্লাস নেম। প্রাইমারি এটা বাটন। মনে রাখতে হবে, এটার প্রাইমারি নাম বাটন। প্রাইমারি বাটন। সো এই নামটা যদি মনে রাখেন, অন্য কোনো বাটনের নাম যদি এই নাম করে দেন তাহলে ডিজাইনটাও সেম হয়ে যাবে। ঠিক আছে? এটাকে বলে সিএসএস ক্লাস। এখন আমরা কি করবো, আবার নেক্সট করব। এখানে বলতেছে কিছুটা ডিজাইন তুমিও করো। কিভাবে ডিজাইন করব, সে আমাকে বলতেছে লেফটের পেডিংটা আছে 20, দিতে হবে কত? 36। 32। এখানে সিলেক্ট করবো, পেডিংটা কোনটা, এই যে ভেতরেরটা, এই যে ছোট করে লেখা আছে দেখেন, পেডিংটাই যেটা, তাই না? ভিতরেরটা। আর মার্জিনটা বাহিরের।
ঠিক আছে। আচ্ছা চলেন আমরা এখন এটাতে পেডিং দিয়ে দিই। আচ্ছা ফাইন, সো পেডিং এ এখানে ক্লিক করলাম, এখানে আমি পেডিংটা দিয়ে দিচ্ছি, এন্টার করলাম। আচ্ছা আবার বলতেছে রাইট সাইডেও সেম কাজ করো, এখানে গেলাম 36 এন্টার, ডিজাইন হয়ে গেল। সে আমাকে বলতেছে যে ডিজাইনটা করলা এখন এই মাত্র বাটনটাকে, এই বাটনের ডিজাইনটা মনে রাখো। তো বাটনের নাম কি ছিল? প্রাইমারি বাটন। প্রাইমারি বাটন। নেক্সট, এখন উপরে যাইতে বলতেছে, কন্টিনিউ। এখন আমাদের বাটন কোনটা ছিল? এইটা, তাই না? সিলেক্ট করলাম, বাটন সেট হ্যাঁ, সিলেক্ট হয়েছে কিনা হয়েছে। হয়েছে। বুঝবো কিভাবে? এই যে এখানে তার বাটনের ওপেন হয়ে উপর আসছে। এই যে রাইট সাইডে উপরে লেখা আছে এখন কোনটা সিলেক্ট হয়েছে, দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি ওকে, এখন আমরা কি করব? এই যে বাটনটা যে আমরা সিলেক্ট হলো, যেখানে লেখা দেখা যাচ্ছে, এইখানে আমাকে বলতেছে ওই যে একটু আগে যে আমরা ডিজাইনটা করে আসছি একটা বাটনে, ওই ডিজাইনটা এইখানেও দিতে হবে। ওই ডিজাইনটা দেওয়ার জন্য ওটার নাম কি ছিল? প্রাইমারি বাটন। প্রাইমারি প্রাইমারি বাটন। বাটন। তো ই আর আই, আমি যদি কিছুটা লিখি সাথে সাথে আমাকে কি দেখাচ্ছে? এক্সিস্টিং ক্লাস, যেটা অলরেডি আছে, এটার নাম কি? প্রাইমারি বাটন। তো সিলেক্ট করে দেই, দেখেন তো ডিজাইন মিলে গেছে কিনা। সিমিলার। এটা দিয়ে ডিজাইনটা মিলবে, টেক্সটটা কিন্তু আসবে না, টেক্সট আমি আমার মতন দিব, ঠিক আছে। আচ্ছা এখান থেকে নেক্সট দিব। এখন আমাকে বলতেছে এই যে আমি যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা আলাদা আলাদা ডিভাইসে আবার কেমন দেখা যাচ্ছে, এটাও তো গুরুত্বপূর্ণ, তাই না? শুধু তো ডিজাইন করলে কাজ হবে না, এটা আবার অন্যান্য ডিভাইসও থাকতে পারে, যেমন এক্স্যাক্টলি ট্যাবলেট হইতে রেসপন্সিভ পারে, হতে মোবাইল হবে। হইতে পারে। এইখানে কেমন দেখা যাচ্ছে এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে, রাইট? আচ্ছা so আমরা এখান থেকে কন্টিনিউ রাইট। করব। এখন বলতেছে হেডিংটা সিলেক্ট করতে, হেডিংটার কালারটা যেটা আছে এটা চেঞ্জ করে এই কালারটা দিতে বলছে। তো এটা কপি করবো এখান থেকে, এই যে যতটুকু কালারের কোড, হ্যাশট্যাগ ছাড়াও কপি করতে পারি, সহ করতে পারি। কন্ট্রোল সি কপি করলাম, এইখানে যতটুকু আছে ফেলে দিলাম, পেস্ট করে এন্টার করব। হয়ে গেল না কালারটা? জি ভাইয়া। আচ্ছা এখন আমি চেক করব কোথায়, ট্যাব দেখে বলতেছে যে এটা দেখো তো রেসপন্সিভ আছে কিনা। নেক্সট, এই সাইজটা একটু ছোট করতে বলছে, তাই না? একটু বেশি বড় হয়ে গেছে ট্যাবলেটের হিসেবে। এখানে কত দিব সাইজ? 55। পাইলাম কোথায়? এইখানে লিখা ছিল, এন্টার করব। চলে যাব মোবাইল ডিভাইসে, এখানে বলতেছে যে এই ব্রেক পয়েন্টে, মোবাইলের ব্রেক পয়েন্ট, এটা চাইলে আমি এখান থেকে ছোট করতে পারি যদি আমার দরকার হয়, তাই না? নেক্সট, আবার ডেস্কটপ ভার্সনে ব্যাক করব। এখন আমাকে বলতেছে দেখো তো এই জিনিসটা তোমার ক্লিন আপ বা কিছু করতে হয় কিনা, চেঞ্জের কোনো কিছু আছে কিনা ডেস্কটপে। নেক্সট করলাম আমি। এখন আমাকে ভিউ করতে বলবো, ঠিক আছে? ভিউ করে আমি দেখবো কেমন দেখা যাচ্ছে। এই এখন আমি মোবাইল ভার্সনে গিয়ে দেখবো সব ঠিকঠাক আছে কিনা। গেলাম, এইটা দিয়ে টেনে আমি ছোট বড় করে চেক করতে পারি কেমন দেখা যাচ্ছে, ঠিক আছে? তা রেসপন্সিভ আছে, তাই না? কোনো ডিভাইসেই প্রবলেম হচ্ছে না, ঠিক আছে না? ডান, এখান থেকে ফিনিশ করবো। হ্যাঁ ওকে আছে। ডান, এই হচ্ছে আমাদের টিউটোরিয়াল প্রসেসটা গেল। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে কাজ করে আসলে ফ্লো। এই প্রসেসে আমাদেরকে কাজগুলো কন্টিনিউ করতে হবে। এইটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, হুম, বলেন। আমরা যে এখানে বাটনগুলা তো এখানে তো বাটনগুলা দেওয়া ছিল যে এত পিক্সেল করতে হবে, আমরা নিজেদের মতো করে পিক্সেলটা দিতে পারবো না যদি আমাদের মনে হয় যে এটা বাড়তি জাস্ট আমি লাগবে একটা বা কম টিউটোরিয়াল লাগবে? প্রসেসের মধ্যে দিয়ে গেলাম, এরপরে তো সব আমারই করতে হবে, এরপর তো আর আমাকে দেখাই দিবে না কি করতে হবে না। এরপর আমি যা ইচ্ছা করতে পারি, আমি 55ও দিতে পারি, আমি 155ও দিতে পারি, ইটস আপ টু ইউ। বুঝতে পারছি? জি এখন স্যার। এটা জাস্ট আমার একটা টিউটোরিয়াল প্রসেসের মধ্যে দিয়ে গেল। আহ, কি বলে এটাকে, এটা হচ্ছে ট্রায়াল আর কি। সো আমরা একটা ট্রায়াল দিলাম যে কাজটা কিভাবে করে আসলে। ঠিক আছে, এখন আমরা প্রজেক্ট ডিজাইনটা করবো। সো ওটা একটা ডামি জাস্ট ট্রায়াল ছিল। এখন আমাদেরকে এখানে বলতেছে সবকিছু তো তুমি পারোই, এখন এখন তাহলে একটা প্রজেক্ট ক্রিয়েট করো। তো এখানে দেখাচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্ট। আর আমরা যদি দেখা যেত ওইখানে যা আছে ওইটাই করতে হইতো, তাহলে তো ওয়েবফ্লো দিয়ে বানানো সবগুলো ওয়েবসাইট একই রকম দেখতে হইতো, তাই না?
অবশ্যই তো আমরা আমাদের মতো দিতে পারবো। আচ্ছা, এখানে দুইটা অপশন আছে। আমরা ফার্স্ট অফ অল অবশ্যই ব্ল্যাঙ্ক সাইট ক্রিয়েট করবো। এখান থেকে টেমপ্লেট আমাদের নেওয়ার দরকার নাই, টেমপ্লেট হচ্ছে আমরা পরবর্তীতে নিব, আমরা যখন কাজ শিখে ফেলবো সবকিছু তখন। এখন আপাতত আমরা কি করবো, ব্ল্যাঙ্ক সাইট নিয়েই কাজটা কন্টিনিউ করবো। ব্ল্যাঙ্ক সাইট। আচ্ছা, এখানে বলতেছে একটা নাম দিতে, আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন, আমি আপাতত নাম দিয়ে দিচ্ছি। 267। আচ্ছা, জাস্ট নাম দিলাম বোঝার জন্য। এখন আমি কি করবো, ক্রিয়েট সাইট। সো এখন যেটা লোড হচ্ছে এটাকে বলে ডিজাইনার। হ্যাঁ, ডিজাইনারটা লোড হচ্ছে। আমরা যেখানে গিয়ে ওয়েবসাইটের কাজ করব এটাকে বলে ডিজাইনার। এটা মাথায় রাখবেন সবাই। আচ্ছা, এই যে এখন যেটা আসলো এটার কথাই আমরা বলতেছিলাম, এটার নাম হচ্ছে ডিজাইনার। সো ডিজাইনের কাজ হচ্ছে ওয়েবসাইটটাকে ডিজাইন করা, ওয়েবসাইটের বাকি সব কাজগুলো এখান থেকে করতে হবে। আচ্ছা, এখন একটু আগে মনে আছে না উইজেট গুলো কোথা থেকে নিচ্ছিলাম যেন? এই যে এখানে একটা প্লাস আইকন আছে না, যেটাকে ওয়েবফ্লোর ভাষায় বলে এলিমেন্টস, এখানে ক্লিক করব। এই যে দেখেন সবগুলো এলিমেন্টস পাইছি। হ্যাঁ। হ্যাঁ। এই এলিমেন্টস গুলো নিয়ে আমরা ডিজাইনটা করব। আচ্ছা, ডিজাইন করার জন্য আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে ডিজাইন আসলে কিভাবে কাজ করে। ডিজাইন কাজ করা হচ্ছে সেকশন, তারপর আরেকটা সেকশন, তারপর আরেকটা সেকশন, এইভাবেই তো কাজ করে। সেকশনের ভিতরে আমরা কি করি, ছোট ছোট ডিপ নিতে পারি, ছোট ছোট কন্টেনার নিতে পারি, অনেক কিছু আমরা নিয়ে নিয়ে সেকশনটাকে কমপ্লিট করতে পারি। বাট একটা পেজ কমপ্লিট করতে আসলে লাগে কি, একটার পর একটা সেকশন। কিছু কিছু পেজ একটা সেকশনেই হয়, কিছু কিছু পেজ মাল্টিপল সেকশনে হয়, কিছু কিছু পেজ দেখা গেল যে অনেক পরিমাণে সেকশন দরকার হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন এটার জন্য আমরা কি করব, আমরা ডিজাইনটা স্টার্ট করার শুরুতে যে জিনিসটা নিব এটার নাম হচ্ছে সেকশন। অর্থাৎ সেকশন নিব, সেকশনটা নিয়ে জাস্ট টেনে এখানে নিয়ে ছেড়ে দিব। এই যে সেকশন নিলাম, টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম। ওকে। আচ্ছা, এটাই গেল আমাদের হচ্ছে সেকশন। আচ্ছা, এখন এই সেকশনটা যে আমরা নিলাম, একটা জিনিস আমরা মাথায় রাখবো, একটা ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করি, হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো সেকশন আছে না, যদি এটার ভিতরে যাই আমরা, সহজ একটা দেখাই। সেকশন চুজ করার ট্রাই করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। হিরো সেকশন কোনটাকে বলে, হিরো সেকশন বলে হচ্ছে ওয়েবসাইটের একদম টপে যে সেকশনটা থাকে, আমার হেডারের পরপরই যে সেকশন থাকে ওইটাকে হিরো সেকশন বলে। আচ্ছা, ধরেন এইটা আমরা ডিজাইন করবো, আমরা যে উপরের হেডারটা আপাতত স্কিপ করলাম, ঠিক আছে, যে মাঝখানে যা আছে শুধুমাত্র এটুকু আমরা ডিজাইন করবো, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য আমাদেরকে কি করতে হবে, শুরুতে একটা সেকশন নিছি আমরা, রাইট। আচ্ছা, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সেকশনটা একটা জিনিস দেখেন, আমাদের কন্টেন্ট গুলো কখনোই একবারে সাইডে লেগে থাকে নাকি একটু জায়গা ফাঁকা থাকে দুই পাশেই? ফাঁকা রাখতে থাকে। হবে। ফাঁকা থাকে। এই এই যে ফাঁকা থাকার জিনিসটা এটাকে বলা হচ্ছে কন্টেইনার। কন্টেইনার কি করে, মাঝখানে কন্টেন্ট গুলোকে রাখে, দুই পাশে কিছু কিছু জায়গা ছেড়ে দেয়। আমরা কন্টেইনারটা নিয়ে এইখানে ছেড়ে দিব, ঠিক আছে। আচ্ছা, আমাদের কন্টেইনারটার সাইজ কত আছে আমরা দেখতে পারবো কোথায়, যেখানে ম্যাক্স উইথ এর মধ্যে ম্যাক্স ডাব্লিউ লেখা আছে, এটা দিয়ে উইথ বুঝাচ্ছে। ম্যাক্স উইথ কত দেওয়া আছে?
940। 940 পিক্সেল। তার মানে যত বড় পিক্সেলই হোক, যত বড় সাইডই হোক, সেকশন বড় হবে, বাট কন্টেন্ট গুলা কতটুকুর মধ্যে থাকবে? এই 940 এর মধ্যে। আচ্ছা, এটা আমরা চাইলে এখান থেকে ক্লিক করে হাইড করে দিতে পারি, আমাদের টিউটোরিয়াল দরকার নেই, একটু আগে আমরা করছি এটা। গট ইট। আচ্ছা, তো এইখানে 940 দেখাচ্ছে। আমার তো সবসময় 940ই লাগবে, বিষয়টা এরকম না, তাই না? কিছু সময় 1120 লাগতে পারে, কিছু সময় 1280 লাগতে পারে, বিভিন্ন ধরনের। এখন একটা প্রবলেম হচ্ছে, আমি কি সব সময় জানি যে ফিক্স ওই সাইজ হলে ওই ডেস্কটপে বা ওই ল্যাপটপে ভালো দেখা যাবে? এটা আমি জানি? না। তাহলে আমরা কি করতে পারি? আমরা পার্সপেক্টিভ হিসেবে দিতে পারি, লাইক যত বড় স্ক্রিন হবে ওই স্ক্রিনের এতটুকু অংশ সে নিবে। করতে পারি না? এটাকে যেটা বলে, এটাকে বলে হচ্ছে ভিডব্লিউ, মানে ভিউ পোর্ট উইথ। আচ্ছা, বেশি কঠিন হয়ে যাচ্ছে শুরুর দিন, একটু জাস্ট শুরুতে হয়তো বা কিছু কিছু জিনিস কঠিন মনে হবে, বাট কাজ করতে করতে এগুলো সব আমরা ইউজ টু হয়ে যাবো, ঠিক আছে? ভিডব্লিউ মানে হচ্ছে ভিউ পোর্ট উইথ, মানে আমি যেই স্ক্রিনে আছি ওই স্ক্রিনের কতটুকু অংশ। এখন আমি যদি VW50 দেই, তাহলে কতটুকু হবে বলেন তো স্ক্রিনের? 50% ভাই। 50% বা অর্ধেকটা, তাই না? সো আমি যদি 25% দেই, তাহলে কি হবে? স্ক্রিনের 4 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে থাকবে, তাই তো? সো VW আমি যদি হ্যাঁ। 90 দেই, তাহলে স্ক্রিনের 90% জায়গা সে ক্যাপচার করবে। এটা ডিপেন্ড করবে কিসের উপরে? বড় হবে না ছোট হবে? স্ক্রিনের উপরে। স্ক্রিনের উপরে। পারফেক্ট। তো আমরা এখান থেকে কি করবো, যে ম্যাক্সিমাম উইডথ যেটা আছে এটাকে আমরা করে দিব হচ্ছে 80 বা 90। তারপরে এখান থেকে আমরা VW সিলেক্ট করে দিব, VW। আগে VW সিলেক্ট করে নিতে পারেন। হয়ে গেল। আচ্ছা, এটা প্রমাণ করব কিভাবে? দেখেন, এটা প্রমাণ করার জন্য সিম্পল একটা বিষয় হচ্ছে, আপনি প্রথমে এখান থেকে একটা হেডিং নেন, মানে বড় বড় টেক্সট যেটা, এটা বলে হেডিং বলে। ছোট টেক্সট গুলা, অনেকগুলা টেক্সট হলে প্যারাগ্রাফ, ছোট টেক্সট অল্প একটু হলে সেটা বলে টেক্সট ব্লক। আমরা কি করবো, এখান থেকে একটা হেডিং নিয়ে এই কন্টেনারের ভিতরে নিয়ে ছেড়ে দিব। দিলাম। আচ্ছা, আমাদের যে কন্টেনারটা আছে, এই কন্টেনারটা আবার সিলেক্ট করব কিভাবে? এলিমেন্টস এ গিয়ে লেআউট লেআউট আছে কি? হ্যাঁ, হ্যাঁ, লেআউট। লেআউট সিলেক্ট করা যাবে কোথা থেকে? নিচে তাহলে ওইটা কন্টেনার লেখা আছে, ওইখানে সিলেক্ট ক্লিক করলে হবে না ভাই? আপনার স্ক্রিনের বটমে, হ্যাঁ, এটা একটা অপশন অথবা হতে পারে। হেডিং এর স্পেসে, ফাঁকা স্পেসে মারলে মনে হয় হয়ে যাবে। ওকে, টপে হেডিং গুড এর থিঙ্কিং, উপরে। গুড থিঙ্কিং হতে পারে, হ্যাঁ। আচ্ছা, সো আসেন আমরা দেখি তাহলে কোত্থেকে করতে পারি। এটা করার কয়েকটা অপশন আছে। আপনি যে কোনো একটা কিছু সিলেক্ট করবেন এটার ভেতরে, তারপরে এটা রোড ম্যাপ দেখতে পারবেন। হেডিংটা কিসের ভিতরে আছে? কন্টেনারের। কন্টেনারটা কিসের ভিতরে আছে? সেকশনের। সেকশনটা কিসের ভিতরে আছে? পেজের। বুঝতে পারছেন? তো আমি এখন বর্তমানে সিলেক্ট করছি কি? হেডিং। হেডিং। একটা বর্তমানে মিনিট, হেডিং সিলেক্ট হয়েছে। সিলেক্ট করছি। হেডিংটা কিসের ভিতরে আছে? রোড ম্যাপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, কন্টেনার। কন্টেনারের ভিতর নিচে দেখা যাচ্ছে না। নিচে দেখা যাচ্ছে। নিচে নিচে দেখা বারে যাচ্ছে দেখা না অনেকের? এটা হয়তো বা নিচে আপনার বারে দেখা জুমটা যাচ্ছে। ফুল স্ক্রিন করেন নাই। জুমটা, যে আমার যে স্ক্রিনটা, এই সাদা স্ক্রিনের উপর ডবল ক্লিক করেন, তাহলে জুমটা বড় হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন এইটার আরো একটা সমাধান আছে, সেটা হচ্ছে আমি এইখান থেকে মাউস নিয়ে নিয়ে দেখতে পারি কোন জায়গায় ক্লিক করলে কন্টেনার সিলেক্ট হবে। বাট এটা সবসময় স্মুথ নাও হইতে পারে, সবসময় আমি এটা যে এক্সাক্ট জায়গাটা খুঁজে পাবো সেটা নাও হইতে পারে। এটা সবচেয়ে সহজ সমাধান হচ্ছে এই যে পাশে এখানে একটা নেভিগেটর আছে, দেখতে পাচ্ছি? হ্যাঁ এই হ্যাঁ। নেভিগেটরে ক্লিক করবো। এখন দেখেন, দেখা যাচ্ছে কোনটা কিসের হ্যাঁ, ভিতরে দেখা আছে? যাচ্ছে। সহজ হয়ে গেল। আচ্ছা, এখন আমি কন্টেনারটাকে সিলেক্ট করলাম, আবার এটা হাইড করে দিলাম। এটাকে চাইলে আমি ফিক্স রাখতে পারি। এই যে পিন আইকন আছে, দেখেন এটাকে। পিন আইকনটা সবাইকে নাও দেখাইতে পারে, যার স্ক্রিনটা ছোট একে হয়তো পিন আইকন দেখাবে না, কারণ পিন করে ফেললে হয়তো বা এই স্ক্রিন আর জায়গা হবে না। এই জন্য পিন আইকনটা আপনার ডিসেবল থাকতে পারে। এই জন্য জুমটা মাইনাস করে নেবেন, কন্ট্রোল মাইনাস ক্লিক করে করে, বা ম্যাকে থাকলে কমেন্ট মাইনাস ক্লিক করে করে জুমটা মাইনাস করে নিলে দেখবেন পিন আইকন চলে আসে, এরপর পিন করে ফেলবেন। তাহলে হবে, সবসময় দেখতে পারবেন কিসের ভিতর কি আসছে।
আচ্ছা, এখন আমরা কি করবো, কন্টেনারটা ধরে কন্টেনারটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা টেস্ট করব যে আদৌ এটা কাজ করে কিনা। ব্যাকগ্রাউন্ড কালার কোথেকে দিব, যে স্টাইলার সেকশন দেখতে পাচ্ছেন, এটাতে এখান থেকে সবকিছু স্টাইল করতে হয়, সবার জন্যই স্টাইলটা সেম। এটা আপনার হেডিং এর জন্য যা, কন্টেনারের জন্য তা, সেকশনের জন্য তা। So, আমি কন্টেনার ধরছি, একটু স্ক্রল করে নিচে গেলেই সবসময় সবকিছুর ব্যাকগ্রাউন্ড আমি এখানেই পাবো, এটা মাথায় রাখবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালারে চলে গেলাম, এখান থেকে আমি যে কোনো একটা কালার দিলাম, ধরেন এই কালারটা আমি দিলাম, ফাইন। আচ্ছা, এখন আমি কি করবো, আমি দেখবো এটা আসলে স্ক্রিন সাইজের উপরে এটা ছোট বড় হয় কিনা। কই থেকে, এই যে ভিউ অপশন থেকে। আচ্ছা, এখন আমি স্ক্রিনটা এই যে এখান থেকে ছোট করে ট্রাই করে দেখবো, দেখেন তো ছোট হচ্ছে কিনা। হচ্ছে। এই যে এখান থেকে বড় করি, দেখেন হ্যাঁ তো, হচ্ছে। এটা স্ক্রিন সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু ছোট বড় হচ্ছে। তাহলে এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেল না? আচ্ছা, তো আমরা আবার যাই এডিট অপশনে। আচ্ছা, সবসময় ডেস্কটপের এডিটটা করবেন হচ্ছে 440 বা তার একটু উপরে। এখানে ক্লিক করে আপনি 440 দিয়ে নেবেন, ঠিক আছে, এখান থেকে, ফাইন। এখন এটা গেল হেডিং। আচ্ছা, আমরা একটু কাজ করি, যে কাজটা করছি আমি চাচ্ছি না ওই কাজটা থাকুক, আমি কন্ট্রোল জেড করে দিলে এটা চলে যাবে, ঠিক আছে। কোনো কিছু ভুল করলে কন্ট্রোল জেড করলে চলে যায়। আবার কন্ট্রোল জেড করে ফেলছেন, আপনার মনে হলো না আগেই ভালো ছিল, তাহলে কন্ট্রোল শিফট জেড দিলে আবার সামনের দিকে যাবে। কন্ট্রোল জেড করে পিছনের দিকে, কন্ট্রোল শিফট জেড দিয়ে সামনের দিকে যাওয়া যায়, ফাইন। এখন আমরা কি করব, এখানে এইটার মতো করে আমরা ডিজাইন করার চেষ্টা করবো। সর্বপ্রথম আছে কি, এখানে এখানে কিছু কন্টেন্টস আছে, ঠিক আছে, যেমন এইটা একটা হেডলাইন। আচ্ছা, এখন আমরা কি করব, কোনো কিছুকে যদি মুভ করাইতে দরকার হয়, আমরা তো অলরেডি একটা কন্টেইনার নিছি, বাট কন্টেইনারে একটা জিনিস সবসময় মাথায় রাখবো, কন্টেইনারে কখনোই এই ম্যাক সুইচ ছাড়া আর অন্য কোনো স্টাইলে হাত দিব না। এটা কেন আমি একটু বলবো, এটা আমার ডিজাইন থিওরির একটা বিষয়। আমি যেভাবে ডিজাইন করি, আপনারাও এটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন এটা কেন। এটা আমি পরবর্তীতে যখন কয়েকটা প্রজেক্ট করবো তারপর আমি আপনাদেরকে বলবো, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপাতত জাস্ট আমার অ্যাডভাইসটা হচ্ছে, কন্টেইনারে শুধুমাত্র ম্যাক সুইচ ছাড়া আর অন্য কোনো কিছুতে হাত দিব না, ঠিক আছে, বুঝতে পারছি? জি। জি। ওকে। এখন আমি কি করব, তাহলে কন্টেইনারের ভিতরে একটা ডিপ নিব, যেটার ভিতরে আমি এই কন্টেন্ট গুলাকে রাখবো, যাতে করে আমি ডিসপ্লে ফ্লেক্স যদি করার দরকার হয় করতে পারি। কারণ আমি তো বলছি যে সাইজ ছাড়া, ম্যাক্স উইথ ছাড়া আর কিছু দিব না, তাহলে তো ভিতরে আরো একটা কোনো জিনিস দরকার হবে যেটা দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো। সেটা কি, আমি একটা ডিপ নিতে পারি। তো হেডিংটা আপাতত আমি ফেলে দিই, কন্টেইনারটার ভিতরে একটা ডিপ নিব, এই যে ডিপ ব্লক পাইছি, এটা এইটার মাঝখানে নিব। একটু কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে কার কার কাছে? হ্যাঁ, ডিপ ব্লকটা কেন নিলাম একটু বলবেন কাইন্ডলি? ডিপ ব্লকটার ভিতরে আমরা সবকিছু রাখবো, এন্ড ইন ফিউচারে কোনো কিছু স্টাইল বা কোনো কিছু দেওয়ার দরকার হলে পুরো এরিয়া জুড়ে তখন ডিপ ব্লকে দিব। বাট ডিপ ব্লকটা এমনিতে এখন সরাসরি কোনো কাজ নাই। ইন ফিউচারে যদি পুরো এরিয়া জুড়ে কোনো ডিজাইন দিতে হয় তাহলে আমরা ডিপ ব্লকের মধ্যেই দিব। বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটা, ব্লক না নিয়ে শুধু কন্টেন্টের মধ্যে কাজ করা যায় না? অবশ্যই যাই, অনেক ক্ষেত্রে আমরা তা করবো, বাট এখানে আমরা যখন বুঝতে পারলাম যে এখানে আমাদেরকে কন্টেন্ট গুলোকে মিডলে নিতে হবে ফ্লেক্স করে, তখনই আমরা ডিপ ব্লকটা নিলাম, না হলে কন্টেন্টের ভিতরেই করতাম। ক্লিয়ার? আর সরাসরি কন্টেইনার থেকে মিডলে আনা যায় না? একটু আগে বললাম কি যেন, যে আমরা কন্টেইনারে উইথ ছাড়া কোনো কিছুতে হাত দিব না, ও আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, বুঝতে পারছি। এখন বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। এখন তাহলে জি। এই ডিপ ব্লকটাকে আমরা কি করব, আমরা চাই ডিপ ব্লকটার কন্টেনারটা সেম সেম থাকুক সবসময়। তাহলে কি করব, ডিপ ব্লকটাকে 100% উইথ 100% হাইট দিয়ে দিব। জাস্ট সিম্পলি মুখস্থ, আপনি 100% হাইট 100% উইথ দিয়ে দিবেন। পার্সেন্ট 100% আগে সিলেক্ট করবো, দেন 100 লিখবো। এখানেও সেম, পার্সেন্ট আগে সিলেক্ট করবো, এখানে 100 দিয়ে দেবো। তারপর পুরো জায়গাটা যাতে এটা নিয়ে নেয়। আচ্ছা, আগে আমি চাইলে কিবোর্ড টাইপ করে দিতে হবে, 100 লিখে কিবোর্ডের পার্সেন্ট বাটনে ক্লিক করলো হয়ে যাবে, অথবা এখান থেকে সিলেক্ট করে পার্সেন্ট দিয়ে দিলেও হবে। আচ্ছা, 100 100 করে দিলাম, এতে করে কি হইলো বলেন তো, এটা কন্টেনারের সমান সাইজ হয়ে গেলো। আচ্ছা, এখন ডিপটা তো সিলেক্ট করা আছে, রাইট? এখন আমরা এটার ভিতরে কি লাগবে বলেন তো, এটা কি, এটা হেডিং, সাইজ হেডিং লাগবে। হেডিং লাগবে। So আমরা এখানে যাব,
এখানে একটু খেয়াল করে নেবেন কোনটা সিলেক্টর আছে, যেটার উপর ক্লিক করবো এখন সিলেক্ট যেটা আছে এটার ভিতরে যাবে। তো আমরা এখন কি দিব, হেডিং। আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করেও নিতে পারতাম তাই না, বাট আমি যদি ক্লিক করেও নিতে চাই তাও নিতে পারবো। এখন ক্লিক করলেই যেহেতু ডিপ ব্লক সিলেক্টর আছে ডিপ ব্লকের ভিতরে চলে যাবে। এটা কিন্তু ভিতরে আসছে কিনা, আসছে কিন্তু, রাইট? জি আচ্ছা, আসছে। এখন এখান থেকে আমাকে টেক্সট কপি করতে হবে। টেক্সট আমি চাইলে লিখেও নিতে পারি, অথবা একটা খুবই চমৎকার প্লাগইন আছে, প্লাগইনটার নাম হচ্ছে কপি ফিশ। এটা যে কোনো ইমেজ বা ভিডিও থেকে টেক্সট কপি করা যায়। শুনতে একটু অদ্ভুত লাগে তাই না, ইমেজ আবার ভিডিও থেকে কেমনে টেক্সট কপি করে। এরকম আরো অনেক পাওয়ার টুল আমি শেখাবো থ্রু আউট দি কোর্স, বাট এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, হারাই গেলে কিন্তু হবে না। কপি ফিশ এটা, হ্যাঁ। অ্যাড এক্সটেনশন, এটা পিন করে রাখি। যে কোনো জায়গা থেকে কপি করতে পারেন, যেমন এটা আমি কপি করবো, ধরেন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে স্ক্রিনশট নিতে বলবে যতটুকু কপি করতে চাই। আমি চাচ্ছি এই পুরোটা কপি করতে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সেই পুরো জিনিসটা টাইপ করে দিবে আপনি। চমৎকার না বিষয়টা, দেখেন একদম কিন্তু 100% আইডেন্টিক্যাল ডাটা আমাকে দিয়ে দিচ্ছে। দারুণ। দারুণ একটা জিনিস, রাইট? আচ্ছা, সো এখানে কি করব, ডবল ক্লিক করে এই পুরোটা মার্ক করব, অথবা জাস্ট কি করব, এভাবে ট্রিপল ক্লিক করলে পুরোটা মার্ক হয়ে যাবে। ঠিক আছে, মার্ক করে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করব। আচ্ছা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারতাম, বাট কন্ট্রোল শিফট ভি দিয়ে কেন পেস্ট করতেছি? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে নর্মালি টেক্সটের স্টাইল সহ পেস্ট হয়, হ্যাঁ। আর কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলে প্লেন টেক্সট পেস্ট হবে। নর্মালি টেক্সট পেস্ট হয়। এইটাই জাস্ট আমরা কি করি, এইভাবে তো পেস্ট করি আমরা, তাই না? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি না? আর আমি যদি কন্ট্রোল শিফট ভি দেই তাহলে কি হবে, টেক্সটটা ডিজাইনের উপর কোনো ইফেক্ট করবে না, নর্মালি পেস্ট হবে। ঠিক আছে, এটা আমরা সামনে আরো বুঝতে পারবো। কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম, ওই একই কাজ হবে, পেস্টই হবে, জাস্ট শুধু আপনার ডিজাইনটাকে কোনো ইফেক্ট করবে না। ফাইন, এটা গেল। তারপরে আর একটু বাকি আছে, এই লাইনটাই, যে ছোট ছোট লাইনটা, এই লাইনটা, ওইটা দেখেন, কোনো কিছু একটা ওয়ার্ড সিলেক্ট করতে চাইলে ডবল ক্লিক করতে হয় মাঝখানে, আর পুরো লাইন সিলেক্ট করতে হলে ট্রিপল ক্লিক করতে হয়, 1 2 3। পুরোটা মার্ক হয়ে গেছে না? এই দিনা একটু কষ্ট করে মাইকটা মিউট রাখেন, যখন কথা বলবেন স্পেস বার চাপ দিয়ে ধরে কথা বলবেন, স্পেস বার ছেড়ে দিলে আবার মিউট হয়ে যাবে। ট্রাই করে দেখেন, মিউট করে ফেলেন, সবাই মিউট করেন। আচ্ছা, এখন স্পেস বার চাপ দিয়ে হ্যালো বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা বলেন, বাকিটা ট্রাই করে দেখেন। আপনি যখন জুমে থাকবেন তখন স্পেস বার চাপ দিয়ে কথা বলে আবার ছেড়ে দিলেই মিউট হয়ে যাবে। তার মানে কি, আপনি যতক্ষণ স্পেস বার চাপ দিয়ে ধরে রাখছেন ততক্ষণই কথা শোনা গেল, কোনো নয়েজ আসলো না এক্সট্রা। বুঝতে পারছি? আচ্ছা, তো এটা মেনটেন করবেন। এখানে কি বলতেছিলাম, কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করতে চাইলে ডবল ক্লিক করতে হয়, পুরো লাইনটা সিলেক্ট করতে চাইলে ট্রিপল ক্লিক করতে হয়। শুধু এইখানে না, এটা সব জায়গায়, এটা Trial যে কোনো version. জায়গায়। হুম, সরি। আচ্ছা, সো আপনি যে কোনো জায়গাতে, যে কোনো জায়গায় একটা টেক্সট কপি করতেছেন, তখন গুগল করলেন কিছু একটা, কিছু একটা সিলেক্ট করতে চাচ্ছেন, কোনো একটা টেক্সট বা কোনো কিছু। কারণ এই টেক্সটটা সিলেক্ট করবেন, বিডি সিলেক্ট করবেন, হ্যাঁ, বা স্টার্টেড সিলেক্ট করবেন, ডবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আর যদি মনে করেন পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করবেন, আমরা এইভাবে সিলেক্ট করি, অনেক সময় এখান থেকে শেষ হয়ে যায়, তাহলে কি হয়, আবার পুরোটা সিলেক্ট করতে হয়, এভাবে আবার পুরোটা সিলেক্ট করতে হয়। তো আপনি কি করবেন, মাঝখানে কোনো একটা জায়গায় গিয়ে ট্রিপল ক্লিক করবেন, পুরোটা সিলেক্ট হয়ে গেল। সেম কাজটা আমি এখানে করতেছি। এগুলো শুধু শিখলেই হবে না, ইমপ্লিমেন্টও করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি করবো আমি, এরপরে একটা প্যারাগ্রাফ নিব। এই যে আসছে প্যারাগ্রাফ, এখানে আমি কন্ট্রোল শিফট দিয়ে আবার এটা পেস্ট করে দিলাম, তাহলে আমার কন্টেন্ট চলে আসলো।
এটা কেটে দিই, আমার কন্টেন্ট চলে আসছে, রাইট? এই দুইটা একটু পরে বাটন নিয়ে কাজ করবো, বাট কন্টেন্ট তো চলে আসছে। আচ্ছা, এখন বাটন দুইটা কিভাবে আছে, নিচে নিচে না পাশাপাশি? পাশাপাশি। পাশাপাশি আছে। পাশাপাশি বাটন নেওয়ার জন্য কি নিতে হয় জানেন? দেখেন এইখানে একটা অপশন আছে, এটাকে বলে হচ্ছে, আচ্ছা এটা কিসের ভিতরে নিব আমরা? এটা নিব হচ্ছে এই ডিবের ভিতরে। ডিপটা সিলেক্ট করলাম, এখানে যাব। এইটাকে পাশাপাশি নিচে নিচে কন্টেন্ট নেওয়ার জন্য নিতে হয় ভি ফ্লেক্স, মানে এটা একটা ডিবি, বাট এটা হচ্ছে ডিরেকশন দেওয়া। আর এটা হচ্ছে এইচ ফ্লেক্স। এইচ ফ্লেক্সটা কোন দিকে? পাশাপাশি। সিলেক্ট করে পাশাপাশি। আসছে। এখন এটার ভিতরে আমি যে ফ্লেক্সটা আসছে এখানে ফ্লেক্স বক্স, এটার ভিতরে আমি বাটন নিব। কোথায় বাটন? এই যে বাটন, একটা বাটন নিলাম, আসলো। আরেকটা বাটন নিব, এখন তো পাশাপাশি আসছে কিনা? আচ্ছা, এখন আমাদেরকে কন্টেন্ট চলে আসছে, ডিজাইনটা ফিক্স করতে হবে, তাই না? আচ্ছা, বাটনের ভিতরেও কিছু টেক্সট আছে, চাইলে কপি পেস্ট ইউজ করে এগুলোও নিতে পারেন। একটা মিনিট। ওকে, সো এটা হচ্ছে বাটনের টেক্সটটা। এটা নিয়ে গেলাম, প্রথম বাটনটা দিতে হবে। প্রথম বাটন সিলেক্ট করলাম, এই যে এখানে দেখেন ডবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। টেক্সটটা ফেলে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, আবার এটাতে যাব, এই পুরোটা মার্ক করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, মিউট রাখেন। এই পুরোটা সিলেক্ট করলাম। আচ্ছা, অনেক সময় যদি দেখেন এরকম কোনো কিছু সিলেক্ট হচ্ছে না, যে ক্লিক করতেছেন বাট প্রপারলি সিলেক্ট হচ্ছে না, তাহলে কি করবেন? এইখান থেকে ভিউ মোডে যাবেন, আবার ব্যাক করবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে। এখান থেকে স্ক্রিনটা সেট করতে হবে ভিউ মোড থেকে রিটার্ন করলে। আচ্ছা, এখানে আমি ডবল ক্লিক করব, পুরোটা মার্ক করবো, কন্ট্রোল ভি দিয়ে আবার এটা পেস্ট করে দিলাম। তো দুইটা বাটনের টেক্সট আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমি কি করব? আমি এই পুরোটা এখন ডিজাইনটা করব। আচ্ছা, ডিজাইনটা করার জন্য আমাকে কি করতে হবে? দেখেন, সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই সবগুলো জিনিসকে মিডলে নিতে হবে, তাই না? দুই ধরনের মিডল আছে। মিউট কি করতে পারতেছেন না, আমি দুইজনের মাইক দেখতে পাচ্ছি আনমিউট করা, একটু মিউট করে ফেলেন কষ্ট করে। শিখতে হবে এটা, নাহলে তো এইভাবে পুরো ক্লাসে যদি নয়েজ আসতে থাকে তাহলে প্রবলেম না? আচ্ছা, এখন যেটা করতেছিলাম, আমার এন্ড থেকে আমি মিউট করে দিছি, নেক্সট টাইম আপনার একটু খেয়াল রাখবেন এটা। সো এখন এখানে যেটা করবো, এটা দুই ধরনের মিডল হয়, একটা হচ্ছে কন্টেন্ট মিডল, আর একটা হচ্ছে কন্টেন্টের নিজস্ব মিডল। যেমন এই টেক্সট গুলা, আচ্ছা এটা একটু কেটে দিই, এই টেক্সট গুলো তো মিডলেও আছে, আবার কন্টেন্ট গুলোও মিডলে। দেখেন পরের লাইনটাও মিডল থেকেই শুরু হয়েছে। আমাদের কি হয়েছে, পরের লাইনটা সাইড থেকে শুরু হয়েছে, তাই না? এটার জন্য আমরা কি করব? এই হেডিংটা ধরবো, কন্টেন্টটাকে আমরা এখান থেকে, এই যে দেখেন টাইপোগ্রাফির ভিতরে এই যে এখানে অ্যালাইন মিডল। ওকে, আবার এটা ধরবো, প্যারাগ্রাফ ধরবো, এইখান থেকেও কন্টেন্ট অ্যালাইন মিডল। ঠিক আছে, যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি যা করতেছি এক্সাক্ট দেখে দেখে এটাই প্র্যাকটিস করবেন, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবেন।
আচ্ছা, তারপর ফ্লেক্স বক্স ধরবো। ফ্লেক্স বক্সের কন্টেন্ট যদি মিডল দেই তাহলে কি কাজ হবে? এগুলো তো টাইপোগ্রাফি না, তাই না? তো এগুলো তো কন্টেন্ট, এগুলো উইজেট আলাদা। উইজেট গুলাকে কিভাবে নিবো? ফ্লেক্স বক্সটা এই যে একটু উপরে গেলে দেখেন ফ্লেক্স বক্সের যে কোনো কন্টেন্টকে অ্যালাইনমেন্ট করা যায়। এখানে অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি। তো এখানে এক্স বরাবর কোন দিক থাকবে? সেন্টারে। সেন্টারে। আচ্ছা, সেন্টারে। ওয়াই বরাবর কোনো কিছু দরকার আছে? ওয়াই বরাবর তো না জায়গাই ভাই, নেই, ছোট্ট একটা জায়গা, তাই না? এর ভিতরে আর ওয়াই বরাবর কই যাবে? So, এটা টপেও যা, মিডলেও তা, বটমেও তাই। আচ্ছা, এতটুকুর মধ্যে আমাদের মিডলে চলে আসছে না সবকিছু? বাটনটাকে একটু ফিক্স করতে হবে, তাই না? দেখেন বাটনটা আমরা ধরলাম, প্রথম বাটনটা। এটার একটু এই ভেতরের যে জায়গাটা, এই যে ব্যাকগ্রাউন্ড সহ ভেতরের যে জায়গাটা, এটাকে কি বলে? পেডিং। কি বলে? পেডিং। আর বাইরের জায়গাগুলোকে কি বলে? মার্জিন। এখন আমরা কি করব? পেডিংটা তো আছেই, মার্জিনটা দিতে হবে। So, এটা রাইট সাইডে একটু মার্জিন দেই 10 পিক্সেল। এইটারও লেফট সাইডে দিতে হবে, না হলে তো মাঝখানে থাকলো না, তাই না? শুধু এইটাতে মার্জিন পাইলো, এটাতে তো পাইলো না। তো এটারও লেফট সাইডে 10 পিক্সেলের মার্জিন দিব। একসাথে এটাতে 20 পিক্সেল চাইলে দিতে পারতাম, বাট এটা এক সাইডে বেশি চলে যেত, মিডল হইতো না জিনিসটা। তো দুই পাশে 10, এটাতে 10, এটাতে 10 10 মার্জিন দিয়ে দিলাম। এটাতে দিলাম রাইট সাইডে, এটাতে দিলাম লেফট সাইডে। তো মাঝখানে ফাঁকা হয়ে গেল 20 পিক্সেল। ফাইন। এখন নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একটু স্টাইল করতে হবে। সো বাটনটা আবার ধরলাম, প্রথম বাটনটা কেমন স্টাইল? আচ্ছা, প্রথম বাটনটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ভেতর দিয়ে নাকি? দেখা যাচ্ছে না? তো আমরা কি করব? এইটা বাটনটার ব্যাকগ্রাউন্ড দিব এখান থেকে। এই যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তো ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে নাকি ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না? বলেন তো। ব্যাকগ্রাউন্ড কালার থাকবে থাকবে না। না। তাহলে থাকবে না কিভাবে দিব? এইখান থেকে যে প্রথম লাইনটা হচ্ছে কালারের লাইন, এখান থেকে কালার সিলেক্ট করতে হয়। আর এটা হচ্ছে অপাসিটি, কালারের ঘনত্ব কতটুকু। একবারে যদি এই কালারের ঘনত্ব একবারে কমাই দিই তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ড আর থাকলো? না থাকলো না। কিন্তু থাকবে। আমাদের টেক্সটের কালার কি ছিল? হোয়াইট। এই জন্য হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডের সাথে দেখা যাচ্ছে না, রাইট? আমরা কি করব? একটু উপরে গেলে এই যে টাইপোগ্রাফির ভিতরে দেখেন কালার অপশন আছে। এইখান থেকে আমরা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিব, হয়তো বা ব্ল্যাক, বা এইদিকের কোন একটা কালার। আপাতত ব্ল্যাক রাখলাম, একটু পরে ফিক্স করবো, এটা সমস্যা নেই। আচ্ছা, এখন এই বাটনটার এরিয়া কতটুকু এটা তো বোঝা যাচ্ছে না। এখানে আবার কি করছে? একটা বর্ডার দিয়ে দিছে চারদিকে। বর্ডারটা কই পাবো? এখানে একটু খুঁজলেই পাবেন। এই যে বর্ডার পাইছেন, বর্ডার্স। এখান থেকে এই সেকেন্ড অপশনটা, সলিড অপশনটা চেক করবো। এখানে আরো দুইটা স্টাইল আছে বর্ডারের। এখান থেকে আমরা 1 পিক্সেলের বা 2 পিক্সেলের একটা বর্ডার দিব। তো আমরা এখানে 1 পিক্সেল আছে, আমরা আরেক পিক্সেল বাড়ায় 2 পিক্সেল করে ইন্টার করলাম। আর বর্ডারের কালারটাও আমরা একটু পরে ফিক্স করব। দেখি তো কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, রাইট? এখন এটাকেও করতে হবে, এটা তো অলরেডি ডিজাইনটা মোটামুটি কাছাকাছি আছে। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডে আপাতত আজকে সলিড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ডের এই ইমেজটা আমাদের কাছে নাই, যেহেতু সলিড কালার দিব। কালারটা নিব থেকে কালার পিকার নামে একটা এক্সটেনশন আছে, এটা দিয়ে নিব। কালার পিকার, পিক ইউর কালার। এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে যেখান থেকে কালার নিতে যাচ্ছে ওখানে মাউস নিয়ে যাব, জাস্ট ক্লিক করলেই কালারটা পিক হয়ে যাবে। এই কালার পিকারের কাজ আগে দেখছিলাম আমরা। আচ্ছা, কারো একটা মাইক বারবার কেন আনমিউট করতেছেন আপনি? আপনার তো মাইক থেকে নয়েজ আসতেছে। আমি তো মিউট করে দিচ্ছি বারবার, এটা একটু খেয়াল রাখতে হবে তো। ওকে, সো এই কালার পিকারের কাজ হচ্ছে, এটা একটা কালার জিল্লা। ঠিক আছে, কালার জিল্লা ফর ক্রোম লিখলেও পেয়ে যাবেন। আপনাদের সম্ভবত ছিল। ক্রোম এক্সটেনশন লিখে যদি সার্চ করেন, এই যে প্রথম যে লিঙ্কটা, এটাতে গেলে আপনি দেখতে পাবেন কালার জিল্লা ফর ক্রোম। এই যে এটা ছিল সম্ভবত আপনাদের। So, এখানে যাব, পিক কালার ফ্রম পেজ, এখান থেকে কালার পিক করবো। আচ্ছা, এখানে যাব, কালারটা দিব কিভাবে? এই পুরা সেকশনটাতে কালার দিতে হবে। হ্যাঁ, সেকশনটা ধরবো, এটার ব্যাকগ্রাউন্ডের নিচে গিয়ে কালারটা দিব। এইখানে ব্যাকগ্রাউন্ড, তো এখানে গিয়ে কালারটা পেস্ট করে এন্টার করবো। চলে আসছে না কালার?
আচ্ছা, এখন আমাদের টেক্সটের কালার গুলো ফিক্স করতে হবে। টেক্সটের কালার হোয়াইট, টেক্সটের কালার হোয়াইট, সেই দুইটা টেক্সটের কালারই, এটাও সিলেক্ট করে হোয়াইট করে দিব। কোথা থেকে? টাইপোগ্রাফি থেকে। তো ব্যাকগ্রাউন্ড না, তাই না, কালার। তো টাইপোগ্রাফি থেকে যে কালার, টেক্সটের কালার এখান থেকে দিতে হয়। তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, হচ্ছে একদম উপরে, এই যে জাস্ট এটা একবারে উপরে সিলেক্ট করে দিব। এখানে হোয়াইট লিখে দিলেও হয়, এখানে যাবো, এখানে হোয়াইট লিখে দিলেও হবে, এরকম সিলেক্ট করলেও হবে। ফাইন, এটার ক্ষেত্রেও সেম কাজ করব। তো এইগুলো টেক্সটের কালারটা হোয়াইট হবে। বর্ডারের কালারটা কোথায়? এই যে বর্ডার, এটার কালারটাও হোয়াইট হবে। বুঝতেছি? যারা বুঝতেছি তারা লিখেন, ক্লিয়ার, চ্যাটে লিখেন। আমি চাইলে সবগুলো এমনি পরিচয় পরিচয় করাই দিতে পারতাম আপনাদের, বাট এগুলো কিছুই মাথায় ধরতো না। একটা ডিজাইন করতেছি, একটা প্রজেক্ট করতেছি, যাতে করে আপনারা এই জিনিসটা রিয়েল লাইফ বুঝতে পারেন এক্সাম্পল সহ। আমি চাইলে কিন্তু এগুলো দেখাই দেখাই আজকের ক্লাস শেষ করে দিতে পারতাম। আচ্ছা, সো এটা গেল, হ্যাঁ। Fine. এখন আমাদের কি করতে হবে? সেকশনটাকে বড় করতে হবে, তাই না? সেকশনটা বড় করব কিভাবে? এই যে আমরা যে ডিপটা নিছিলাম, এই ডিপটা ধরবো, ডিপটাকে উপরে নিচে একটা সাইজ দিব। তো সাইজটা কি হইতে পারে? এটা হাইটটা 100% দিছিলাম, তো এখন হাইটটা আমরা এখান থেকে ফিক্স দিয়ে দিব। এখান থেকে পিক্সেল সেট করি, পিক্সেল, এই যে এখান থেকে সাইড থেকে, এন্ড এখানে আমি একটা পিক্সেল দিয়ে দিই, ধরেন হচ্ছে 700 পিক্সেল। বড় হয়ে গেছে না? এটা চাইলে আমরা ওই যে স্ক্রিন সাইজের উপর ডিপেন্ড করেও দিতে পারতাম। এটাকে বলা হচ্ছে VH। ওকে, আচ্ছা, VH আবার কি? ভিউ পোর্ট হাইট। একটু আগে কি ছিল? VW দিয়েছিলাম কন্টেনারে, মনে আছে? এখান থেকে VH ও দিতে পারি। এখান থেকে VH সিলেক্ট করেন, এই যে VH, এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে 100। তার মানে পুরো স্ক্রিনটা জুড়ে থাকবে। যে স্ক্রিন ছোট হইলে ছোটই হবে, বড় হইলে বড়ই হবে সাইজটা। ঠিক আছে? এই যে ফুল মানে স্ক্রিন এটা জুড়ে আছে ভাইয়া না? অটোমেটিক কম্পাটিবল হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অটোমেটিক। ভাইয়া, এটা ডিপ ব্লককে হচ্ছে ইয়া করলে কন্টেনার সহ কাজ করবে, কন্টেনার সহ বড় হয়ে হ্যাঁ, যাবে? কারণ কন্টেনারের ভেতরেই তো ডিপটা। ডিপ বড় হলেও তো কন্টেনার বড় না হলে ডিপ বড় হইতে পারবে না, তাই না? কন্টেনার তো আমাদের কোনো ফিক্স হাইট দেওয়া নাই, তো এটা অটোমেটিকলি এর ভেতরের কন্টেনার অনুযায়ী বড় হচ্ছে, যে অটো দেওয়া আছে। ঠিক আছে? কারণ কন্টেনার তো জাস্ট কন্টেন্ট গুলাকে হোল্ড করবে, ওর তো নিজস্ব কোনো ফিক্স সাইজ আমরা দিই নাই। এখন ওকে যদি ফিক্স একটা সাইজ দিতাম তাহলে বড় হইতো না। তখন ওকে ফিক্স একটা সাইজ দিয়ে দিছি 100 পিক্সেল, ও ছোটই রইছে, ডিপটা বড় হয়ে গেছে, বাইরে চলে গেছে, দেখছেন? জি। এটাই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা দিলাম না কন্ট্রোল Z। এখন আমাদের এই কন্টেন্ট গুলা মাঝখানে আসার কথা না, এখানে রয়েছে, তাহলে ফিক্স করবো কিভাবে? ডিবির ভিতর থেকে সেন্টার দেওয়া যাবে। ডিপটা সিলেক্ট করব, এখান থেকে কি দিব? সেন্টার করে দিব, তাই না? কোথা থেকে? এইখান থেকে। এখন ডিপটাকে তো আমরা কোনো কিছু দেই না এখন পর্যন্ত, দিছি। আমাদের কি করতে হবে? এটাকে বলে ফ্লেক্স। মানে যখন ফ্লেক্স করব তখন কন্ট্রোল কার কাছে চলে আসবে? আমার কাছে। ফ্লেক্স করব এইখান থেকে। আচ্ছা, প্রথম প্রথম কন্টেন্ট গুলা কিভাবে থাকবে? পাশাপাশি, উপর নিচে নিচে, নিচে। এই যে নিচে নিচে দিলাম। আচ্ছা, এটা পাশাপাশি কেন আসলো? ওটা ফ্লেক্স সিলেক্ট করছিলাম। ওটা আলাদা একটা ডিপের ভিতরে আছে, তাই না? ওটাকে এই ডিপটা ইফেক্ট করে না, কারণ এই ডিপটা ইফেক্ট করতেছে একে। এটার ভিতরে যা আছে এটা তো এটার ভিতরে, এটা তার এইটার দ্বারা ইফেক্ট হবে না। বুঝতে পারছি? আচ্ছা, এখন কি করব? এটাকে এইখান থেকে দিব কোথায়? সেন্টার, উপরে নিচে, মানে এই ওয়াই বরাবর সেন্টার। আসছে না? আসছে। ফাইন, আমি যদি এখন ডিজাইনটা দেখি, তাহলে কিন্তু ডিজাইনটা একটা ক্লোজ। আচ্ছা, এটা একটু হোয়াইট করতে হবে। এটা ধরলাম, এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিতে হবে। এখানে ক্লিক করলাম, এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিব। আর এটার কালারটা কি হবে? এই যে ব্যাকগ্রাউন্ডের ব্লু কালারটা হবে। So আমরা এখান থেকে যেখানেও কালার পিকার আছে দেখেন, এখানে ক্লিক করে এই কালারটা দিয়ে দিই। এই যে হয়ে গেল। এখন এখানে আমরা একটু দেখি, একটু গ্যাপ আছে। তো এই যে এটা ধরে মাঝখানে, যেহেতু এটার উপরে নিচে গ্যাপ আছে, এইখানেও গ্যাপ, এইখানেও গ্যাপ, তো আমরা মাঝখানে এইটা ধরে উপরে নিচে একটা গ্যাপ দিয়ে দিব। তো গ্যাপটা দেওয়ার জন্য আমরা কি ইউজ করব? মার্জিন, বাইরের জায়গা, তাই না? তো উপরে নিচে আমরা ধরেন উপরে দিলাম 40, নিচে দিলাম 40।
গ্যাপ হয়ে গেছে না? এখন উপরে আলাদা নিচে আলাদা কেন দিলাম? এটা সহজ সিস্টেম ছিল, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড। তো উপর যে কোনো এক জায়গায় ক্লিক করে এখানে যদি 40 সিলেক্ট করার সময় আমি অল্টার বাটন চাপ দিয়ে ধরি, তাহলে তার বিপরীত দিকেও ইফেক্ট করবে। তো উপরের বিপরীত দিক কোন দিক? নিচের দিকে। নিচ। অল্টার ক্লিক করে জাস্ট ক্লিকও করতে পারি, টাইপও করতে পারি। ক্লিক করলাম, এই যে উপরে নিচে দেখেন, এখানে হয়েছে, এখানে একসাথে হয়েছে না? একসাথে হয়েছে। এখন আমরা এটা একটু ভিউ করব। এই যে আমাদের প্রজেক্ট হিরো সেকশন। আচ্ছা, বুঝছি পুরো ক্লাসটা? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন আছে কারো কোনো, নাকি ক্লিয়ার? জুমের চ্যাটে লিখেন। ওকে, সো খুব অল্প মানুষ কমেন্ট করে, বাকিরা খুব অলস দেখা যায়, কারা কিছু লিখে না। তো সমস্যা নেই, আপনাদের অ্যাক্টিভিটির উপরে সামনে অনেক হেডিং কিছু লাইনের ওই ডিপেন্ড করবে। দুটা ইসের মধ্যে লেখার মধ্যে করবো, বাড়াবো কিভাবে? এখানে হ্যাঁ, হ্যাঁ, ওই দুটার মধ্যে। এই দুইটার মধ্যে এটাকে বলে লাইন হাইট। লাইন হাইটটা কই পাবো? টাইপোগ্রাফির ভিতরে পাবো। আপনারা একটু ঘাটবেন, কিন্তু যা দেখাইছি এর বাইরেও আপনারা একটু ঘাটবেন আরেকটা সাইড বানায়, হ্যাঁ। বাট আমি আপাতত অ্যাসাইনমেন্ট আজকে এটুকু দিলাম। টাইপোগ্রাফির ভিতরে এইখানে দেখেন অপশন আছে হাইট, দেখতে পাচ্ছি? এটা সাইজ, এটা কি? হাইট। সেখানে যদি আমি হাইট। হাইট দিয়ে এন্টার করি, বেড়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। কন্ট্রোল জেড করি আবার, সেইভাবে বাড়াইতে পারি। এখানে আরো অনেক কিছু আছে, ফন্ট চেঞ্জ করার অপশন আছে, আপনি ফন্ট চেঞ্জ করে করে দিতে পারেন। ঠিক আছে, আরো অনেক কিছু আছে, অ্যালাইনমেন্ট আছে, ডেকোরেশন আছে, এগুলো দেখবো আমরা আস্তে আস্তে। আপনাদের কাছে থাকবে ফন্ট প্রথম আপলোড দিন করা যাবে? সব করা যাবে। আচ্ছা, সো আমরা কি করবো এখন? আমাদের সাইটটাকে পাবলিশ করবো, থেকে এখান থেকে পাবলিশ করবো, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যদি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই না করি, তাহলে পাবলিশ করতে পারবো না। দেখেন, আমি যদি পাবলিশ করতে যাই, আমাকে ইরোর দেখাবে, বলতেছে না না পাবলিশ করতে পারবো না। তো আমাকে কি করতে হবে? ইমেলটা গিয়ে আমাকে ভেরিফাই করতে হবে। আমরা তো অ্যাকাউন্ট করছি, বাট ইমেলটা ভেরিফাই করিনি। আহ, এই যে ইমেল আসছে, এটা ওপেন করবো, এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করবো। তো আপনারা ডিজাইনের আগেই ভেরিফাই করে নেবেন এটা। ভেরিফাই হয়ে গেছে, রাইট? এখন আমাদের সাইটে আমরা আবার একটু যাবো, এটা রিলোড দিতে হবে। ওকে, এটা অলরেডি সেভ হয়েছে। এই যে দেখেন চেকমার্ক, গ্রিন চেকমার্ক দেখাচ্ছে না? আমার এটা ড্রাফটে সেভ হয়েছে, বাট পাবলিশ হয়নি। So আমাকে রিলোড করতে হবে। তো আপনাদের কাজ কি থাকবে? এই একটা হিরো সেকশন ডিজাইন করা, এন্ড এটাকে আমরা এখন পাবলিশ করব। হ্যালো ভাইয়া, আমার বিদ্যুৎ চলে গিয়েছিল। আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা আহ, ওই যে সেকশনটা একটু এক্সপান্ড করেন তো আপনি, বডির ভিতরে যে সেকশন নেভিগেটরের মধ্যে যেখানে আছে, ওইখানে আমরা ভাই ডিপ ব্লকটা কেন নিলাম? আমরা তো কন্ট্যাক্ট কন্টেনারের মধ্যে করতে পারতাম না? আচ্ছা, আমার হয়ে কেউ একটু অ্যান্সার করতে পারবেন? দেখি তো আপনাদের মনে আছে কিনা। আমরা পুরো এরিয়া জুড়ে কোনো কিছু নেই, তাহলে আমরা ডিপ ব্লকটা নিব। আর এখানে আমরা ডিপ নিচ্ছি কারণ আমরা কন্টেনারে হাত দিব না বলেছিলেন, এই জন্য। বুঝতে পারছেন কি? তাকে একটু ক্লিয়ার করতে হবে।
মানে কন্টেনারে যদি আমরা দিতে চাই সেটা দিতে পারবো, কিন্তু মানে দিতে এটা পারবো, আমরা ইউজুয়ালি দিব না। আমরা ডিজাইন ট্যাকটিক্স এর আচ্ছা জন্য দিব না, ইন ফিউচারে প্রজেক্ট করতে গেলে এটা আমরা বুঝতে পারবো এটা প্রয়োজনীয়তা কি। এখন আপাতত ঠিক জাস্ট মাথায় রাখলাম যে কন্টেনারে আমরা কোনো কিছু দিচ্ছি না, কারণ কন্টেনারটা আচ্ছা পুরা ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করবে, একই কন্টেনারের আন্ডারে সবগুলো ডিজাইন যাবে আমার। তো আমি যদি এইটাকে ফ্লেক্স করে ফেলি, এমন হইতে পারে এই পরের সেকশনটাই ফ্লেক্স করা নেই, তখন দেখা যাবে একসাথে ইফেক্ট করে ফেলবে পুরো ওয়েবসাইট। এটা আমি পরে বুঝাইলে বুঝতে পারবেন, এখন হয়তো একটু কঠিন লাগবে। বাট আপাতত জাস্ট মুখস্থ বিদ্যার মতো মনে রাখি যে কন্টেনারে জাস্ট উইথ ছাড়া বাকি কিছু দিব না, যদি কিছু দিতে হয় কন্টেনার ভিউতে হুবহু সিমিলার একটা ডিপ ব্লক নিয়ে নিব। কন্টেনারের ডিপ ব্লক এখানে কিন্তু সেম কাজটাই করতেছে, তাই না? জাস্ট কন্টেনারটা উইথটা হোল্ড করতেছে আর সব কন্টেন্ট হোল্ড করতেছে ডিপ ব্লক, শুধু রাইট? লেয়ারটা মনে হয় আলাদা করতে। হ্যাঁ হ্যাঁ, জি ঠিক। আচ্ছা। ওকে, তাহলে হচ্ছে এই পর্যন্তই রাখি আজকে নাকি? আপনাদের কাজ থাকবে কি একটা হিরো সেকশন ডিজাইন করা শুনতে পাই। এখন পাবলিশ করার পরে এইখানে দেখেন প্রথম যে জিনিসটা আছে, একটা আমাকে লিঙ্ক দিয়ে দিছে, তাই না? এই যে সুন্দর, তো এটা আমি এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করলে লিঙ্কটা ওপেন করে দিবে আমাকে। এই লিঙ্কটা আমার অ্যাসাইনমেন্ট হবে। কেউ যদি এই লিঙ্ক জমা দেন এডিট করার সময় যেটা ছিল, তাহলে কিন্তু 0 পাবেন। আপনাকে দিতে হবে কোনটা, এই যেখানে ক্লিক করে পাবলিশ করার পরে এই যে অ্যারো আছে এখানে ক্লিক করলে যে লিঙ্কটা আসে এটা, সেটা দিলে আপনি অ্যাসাইনমেন্টটা জমা দিলেন সাকসেসফুলি। আমি জুমেট্রি দিয়ে দিচ্ছি যেভাবে। আপনারা এরকম একটা হিরো সেকশন ডিজাইন করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিবেন, পারবেন না সবাই? কেউ পারবো না নাকি? অনেক লজ্জা পাচ্ছেন আজকে প্রথম ক্লাস দেখে। বেশ, সো আজকে শেষ করা যায় নাকি? না কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই আপনি যেটা ডিজাইন করলেন এটা কি ডিজাইন করবো না অন্য যে কোনো মানে অন্য কোনো প্রজেক্ট থাকবে মানে আমি যেভাবে হোমওয়ার্কে? ডিজাইন করছি এটাই ডিজাইন করবেন। তো লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা চাইলে রেখে দিতে পারেন। এটাই ডিজাইন করবেন। আর ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করতে দিলে অনেকেই দেখা যাবে আগে থেকে একটু প্র্যাকটিস করে রাখছে, ফুল ল্যান্ডিং পেজ জমা দিয়ে দিবে। অ্যাসাইনমেন্ট দেখার সময় এটা একটা কনফিউশন ক্রিয়েট হবে। যে গ্রুপ করা হয়েছে এটাই করবেন। বাকি আপনি যদি পাশাপাশি আরো নিজে থেকে প্র্যাকটিস করতে চান, ইটস আপ টু ইউ, করতে পারেন। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আলমগীর ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।